পুরো শরীরটা থরথর করে কাঁপছে। এরকম কোনোদিন ওর সাথে হয়নি, না কখনো না। এতটা ভয়, এতটা চিন্তা তুষির অভিধানে আজকেই প্রথম। কেন যে মরতে রাজি হয়েছিল। কাজী সাহেব বরের সমস্ত তথ্যাদি পড়ে পড়ে শোনালেন। শেষে বললেন, বলো মা কবুল। তুষির কণ্ঠরোধ, জিভের মধ্যে আস্ত পাহাড় বসেছে, ফ্যাঁস ফ্যাঁসে শ্বাস উঠেছে গলায়। প্রথমবার অনুভব করছে শরীরের এই নির্বাত ভূমিকম্পের। এমন তো হবার কথা নয়, এটা তো মিথ্যে বিয়ে, তাই না? মনকে খিচে শক্ত করলো তুষি। যত তাড়াতাড়ি ও বিয়েটা করবে তত তাড়াতাড়ি মুক্ত হবে এখান থেকে। দাদি নিশ্চয়ই অপেক্ষা করছে বাড়িতে, তাই সাথে সাথে বলল, কবুল। গুনে গুনে 3বার হতে ভ্রু কুচকে ফিরল ইয়াসির। এই কণ্ঠস্বর তার ভীষণ চেনা, কোথাও যেন শুনেছে। কিন্তু যে মেয়ের সাথে ওর বিয়ে হলো তার গলার স্বরও তো এতটা ঋণঋণে নয়। গতকাল রাতেও তো বিয়ের ব্যাপারে ফোনে কথা হলো। ইয়াসিরের পরিষ্কার মনে আছে সেসব, নাকি এত আজের মধ্যে ভুল শুনছে ও? ইয়াসির এবার ভালো করে তুষির দিকে চাইলো। মুখ ঢাকা, ব্লাউজের লম্বা হাতার ফাঁক গলে শুধু কবজিটুকু বেরিয়ে আছে। হাতে ছোট ছোট সাদা নখ, এক ফোঁটা মেহেদিও নেই। এরকম ব্রাইট হয়? তারপরও তুষি মেয়েটা তো একটু চাপা রঙের, অথচ হাত দুটো এখন ভীষণ ফর্সা লাগছে না? কাজী সাহেব তখনই বললেন, বলো বাবা কবুল। ইয়াসির নিজেকে সামলালো, রাশ টানল সন্দিহান চাউনির। না, ও হয়তো বেশি বেশি ভাবছে। হতে পারে মেয়েটা মেহেদিতে অ্যালার্জি, তাই পড়েনি, বা অন্য কোনো সমস্যা। ইয়াসির আর মাথা ঘামালো না, চটপট বলে দিল। স্টেজের আশপাশ ভরে উঠল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শওকতের ঠোঁটে তৃপ্তির হাসি। মুগ্ধ হয়ে বর বেশি ইয়াসিরকে দেখছেন। এই তো কদিন আগে চোখের সামনে একটু একটু করে বড় হলো ছেলেটা, আর আজ তার নিজের একটা সংসার হতে যাচ্ছে। তনিমা যে কেন এলো না? কি সব ছেলের বিয়েতে মায়েদের যেতে নেই বলে বাড়িতে থেকে গেল। ইয়াসিরের এই বিয়ের মুহূর্তটা দেখলে সেও আবেগে আপ্লুত হতো নিশ্চয়ই। ইয়াসির খেয়াল করলো তুষির আঙ্গুল ঠক ঠক করে কাঁপছে। কপালে ভাঁজ বসলো ওর। স্পষ্ট চোখে দেখলো আরো, শুধু আঙ্গুল নয়, তুষির বাহুর কাঁপাকাঁপিও পরিষ্কার। ইউসাকে চোখের ইশারায় কাছে ডাকলো ইয়াসির। মেয়েটা ক্রস্ত এসে দাঁড়ালো, কান পাততে আস্তে ধীরে বলল, ওনাকে জিজ্ঞেস করো তো কোনো অসুবিধা হচ্ছে কিনা। ইউসা চলে এলো এ পাশে, একটু আধটু হাসি ঠোঁটে। ভাইয়া বিয়ে করতে না করতে বউয়ের সুবিধা নিয়ে মরিয়া। মেয়েটা তুষির কাছে এসে ফিস ফিস করে বলল, ভাবি, কোনো সমস্যা? কিছু হয়েছে? তুষি মাথা নাড়ালো দুপাশে, বোঝালো না। ইউসা ফের জিজ্ঞেস করলো, পানি খাবেন? তুষি ভেবেছিল কথা বলবে না, বেখালে মুখ ফসকে বেরিয়ে এলো। না না না, কিছু লাগবে না। তড়িৎ ভ্রু কুচকে ফেললো ইয়াসির। এইবার কণ্ঠস্বর সে স্পষ্ট শুনতে পেয়েছে। না, এটা তো তুষির আওয়াজ নয়। এই আওয়াজ তার পরিচিত, তবে ওই মেয়ের হবে না। তার সন্দেহ প্রকার হলো। ভীষণ খটকায় শুরু করলো চোখ, শক্ত কণ্ঠে শুধালো, কে আপনি? তুষির বুকখানা ছ্যাদ করে উঠল। কে আপনি মানে? বদপুলিশ কি সব ধরে ফেললো? অদূরে মানুষের কোলাহল, হাসি ঠাট্টা, মৃদুমন্দ গানের শব্দ, সব মিলিয়ে উৎসবের এক প্রকার আবহে মরেছিল সেন্টার। সেই সব থমকে বসলো ইয়াসিরের ছুটে আসা প্রশ্নে। এখন নিশ্চুপ চারিপাশ, পিনপতনের শব্দ যেন নেই। বিয়ে করা বউকে বলছে আপনি কে? এ কেমন প্রহসন? তুষির বুকের কম্পন সুনামির মতো তীব্র। কাছে এসে কান পাতলেই শুনতে পারবে যে কেউ। দুহাতে শক্ত করে শাড়ি পার খামচে রাখলো মেয়েটা। পিঠের হাড়ে একটা সূক্ষ্ম ঘামের ধারা কলকল করে নামছে। ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে, কিন্তু মাঝাহারের তখনকার বলা কথা, ওসব মনে পড়লে তো গুলিয়ে যাচ্ছে সব। যদি সত্যি অমন হয়, দাদিকে কে দেখবে? ওই মানুষটা ছাড়া এই সাতকুড়ি তো তুষির কেউ নেই। বাবা মা কাউকে তুষি দেখেনি, দেখলেও মুখটা মনে নেই। তুষির কাছে দাদি বাবা, দাদি মা। দাদিকে ভালো রাখার লোভে তো পা দিল এই ফাঁদে, কিন্তু কে বাঁচাবে ওকে এখন? গরিবদের বিপদ হলে কেউ আসে বাঁচাতে? এদিকে মাঝারের অবস্থা দুরূহ হয়ে পড়ল। ইয়াসিরের কথায় কপালে ঘাম বেড়েছে। হাত তুলে মুছলেন সেটুকু, হাসার চেষ্টা করে বললেন, এ আবার কেমন কথা? ও তোমার স্ত্রী, আমাদের মেয়ে তুষি। ইয়াসির তড়াক করে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ দৃঢ়। না, উনি তুষি নন। এটা ওনার গলা নয়। কে আপনি? ঘোমটা সরান।
তুষির খড়খড়ে ঠোঁট জিভে ডোবালো। আরো শক্ত করে ঘোমটা চেপে ধরতেই ইয়াসিরের সন্দেহ এবার বিশ্বাসের রূপ নেয়। অপেক্ষায় সে রইল না, শরীরের সব জোর খাটিয়ে একটানে মেরে ঘোমটা খুলে ফেলল। তুষির ধরে রাখার শক্তি কাজেই দিল না তাতে। ছলকে ওঠা বুক নিয়ে মুখ তুলল মেয়েটা। চোখ খিচে জিভ কাটলেন মাঝার। এই রে, শেষ রক্ষা হলো না। পরিচিত কোণের জায়গায় তুষির অচেনা মুখটা দেখে চমকে উঠল সবাই। রেহুনুমা আর্তনাদ করে বললেন, এ কি, এ মেয়েকে? ইয়াসির শক্ত আদল কাগজের মতো সাদা হয়ে গেল। থমকে গেল তীক্ষ্ণ চোখ। ঘামে চটচট করা একটি মেলি ফর্সা চেহারা উন্মুক্ত তার সামনে। যে মেয়েটাকে কদিন আগেই সে জেলে ভরল ওয়ালের চুরির দায়ে, সে এখন তারই পাশে বসে। ইয়াসির নিস্তব্ধ হয়ে পড়ল, অস্ফুট আওড়ালো। তুমি? তুষি ঢোক গিলল, আস্তে ধীরে উঠে দাঁড়ালো কোনো রকম। চোখের কোণ তুলে মাঝারকে দেখলো এক পল। চিন্তায় ফ্যাস ফ্যাস করছেন লোকটা, চোখের মনে অস্থির। তুষির মাথায় সব বুদ্ধি শুদ্ধি প্যাচ বেঁধে গেছে। এই মুহূর্তে কি করবে, কি করা উচিত জানে না। কি উত্তরই বা দেবে সবাইকে? কেউ কি বিশ্বাস করবে ওর কথা? গরিবদেরকেও বিশ্বাস করে কখনো? সৈয়দ পরিবার কিং কর্তব্য বিমূঢ়। বিস্ময়ে পাথর বনেছেন শওকত আলী। সাইফুল বললেন, ভাইজান, এ মেয়ে তো সে মেয়ে নয়, হে তো আরেক মেয়ে। হে কোথা থেকে এলো? তুলসী মিনসে চেহারায় চারপাশে দেখছে। সেন্টার ভর্তি মানুষ, সবাই ওর দিকে হা করে তাকিয়ে। এতগুলো প্রশ্নবিদ্ধ তীক্ষ্ণ চাউনির নিশানা হয়ে ফোঁস করে শ্বাস ফেলল মেয়েটা। আচমকা কুনোই টেনে নিজের দিকে ঘোরালো ইয়াসির। আটকে উঠল তুষি। চোখে চোখ পড়তে প্রশ্ন ছুড়ল সে, এসবের মানে কি? তুমি এখানে কি করে এসছো? কে এনেছে তোমায়? রেহুনুমা অবাক হয়ে বললেন, তুই মেয়েটাকে চিনিস স্বার্থ? সবার সাথে মাঝারও সমান বিস্মিত হলেন। পাত্রই মেয়েকে কি করে চিনল? ইয়াসির প্রশ্নের জবাব দিল না, কটমটিয়ে শুধালো, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, অ্যান্সার মি। এখানে কি করছো তুমি? এক চিৎকারে রুহটা উড়ে গেল তুষির। কেঁপে উঠল একটু। কোণে তুষির বাবা মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। পাত্রপক্ষের সামনে দাঁড়ানোর জো নেই। বিড়বিড় করলেন হতাশ গলায়, এটারই ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই খোঁজ পড়ল তার। ডাকছেন শওকত আলী। এহসান সাহেব, কোথায় আপনি? এদিকে আসুন। এই, কেউ মেয়ের বাবাকে ডাকুন তো। ডাকতে হলো না। লম্বা পায়ের ছোট ছোট কদম ফেলে গিয়ে দাঁড়ালেন এহসান। মাঝে ক্ষিপ্ত চোখে শ্যালককে দেখে নিলেন এক পল। পরপর ভীষণ বিনয়ে বললেন, জি বেয়া সাহেব, কি হয়েছে? সাইফুল রেগে মেগে বললেন, কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না? এই মেয়েটি কে? কোথা থেকে এলো? আপনার মেয়ের জায়গায় অন্য এক মেয়ে বসেছে, আপনাদের কোনো হুঁশজ্ঞান নেই? ভদ্রলোক এমনভাবে চাইলেন যেন আকাশ থেকে পড়েছেন এক্ষুনি। তুষির পানে চোখ বুলিয়ে বললেন, ও মাই গুডনেস, এই মেয়েকে? আর আমার মেয়ে কোথায়? আমি তো এসবের কিছুই জানি না। সবার কপাল বেঁকে গেল। তুষি চেয়ে রইল বিরক্ত চোখে। আচ্ছা নাটকবাজ লোক তো। ফটাকসে বলে দিল এসবের কিছুই জানেন না, অথচ একটু আগেই তো মেয়ে ভেগেছে শুনে বুকে হাত দিয়ে চিৎপটাং হয়ে পড়েছিল। ইউষার স্বর মৃদু, আম্মু, ওনাকে জিজ্ঞেস করো না ভাবি কোথায়। কনের কস্টিউম পরে যখন বসেছেন উনি নিশ্চয়ই জানবেন ভাবির কথা। রেহনুমাকে জিজ্ঞেস করতে হলো না। তুষি শুনতে পেয়েছে। রাগ ঢাকহীন ফটাফট বলে দিল, আপনার ভাবি অন্য ছেলে নিয়ে ভেগে গেছে। এই কথা কোনো কথা ছিল না, ছিল বড়সড় বাজ আছড়ে পড়ার শব্দ। রেহনুমা হতবাক হয়ে বললেন, মেয়ে ভেগে গেছে মানে? তুমি কি করে জানলে? তুমি মেয়ের কি হও? তুষি কাঁধ উঁচায়, আমি আমি কি হব? আমি এদের জন্মে দেখেছি নাকি? আমি তো একটু বিনে পয়সায় খেতে এসেছিলাম। শালার কচু কটা কেসে ফেসে গেছে। তারপর কথাবার্তার ধরন শুনে মুখ কুচকালেন তিনি। কোনো ভালো ঘরের মেয়ে তো এভাবে কথা বলে না। এ নির্ঘাত কোনো বস্তি বাড়ির মেয়ে। অয়ন খাবারের এখানটায় ছিল। মিন্তু আর সে খেতে বসেছে সবার আগে। হাত ধোয়ার সময় গুঞ্জন শুনল কোণে পাল্টে গেছে। তড়িখড়ি করে স্টেজ রুমে এসে চমকে গেল ছেলেটা। ক্রস্ত পায়ে এসে দাঁড়ালো ওদের পাশে। তুষিকে ভালো করে দেখলো কিছু পল। কণ্ঠে বিভ্রম নিয়ে বলল, উনি চোর মেয়েটা না ভাইয়া? ওই যে সেদিন আমার মানিব্যাগ চুরি করলো। এ মেয়ে এখানে কি করছে? ইয়াসির চুপ। থম মেরে দাঁড়িয়ে সে। সুঠাম দেহ প্রস্থর সম। নড়ল না, কথাও বলল না, কিন্তু বোম পড়ল বাকিদের মাথায়। রেহুনুমা বিস্ময়হত ন্যায় বললেন, এ মেয়ে চোর? এ চোর এখানে ঢুকলি কি করে?
তুষির কণ্ঠে বিরক্তি চরসূচক শব্দ করে বলল, দেখুন চোর চোর করবেন না, সম্মান লাগে। পকেট মারা আর চোর কি এক? ইয়াসির চোখ বুজে দম ছাড়ল, খেয়ে হারিয়ে ধমক দিল কষে। জাস্ট শাট আপ। তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দাও। তুমি এখানে এলে কি করে? কার সাজে বসেছো এখানে? মাঝারের চোখ কপাল ছিল। ইয়াসিরের তীক্ষ্ণতায় আরেক দফা হতবাক তিনি। হাত দিয়ে ফের চকচকে কপাল মুছলেন। না না, তুষি কিছু বলার আগে গুটি তাকে সাজাতে হবে। রইসে মুখ খুললেন। আমি ওকে এখানে বসেছিলাম। তীরের মতো সবার চাউনি এসে আছড়ে পড়ল তার উপর। শওকাত আশ্চর্য হয়ে বললেন, আপনি কি আমাদের সাথে ফাজলাম করছেন? এহসান ভাই, আপনার শ্যালক কি উল্টাপাল্টা বলছে এসব? তীরের মতো সবার চাউনি এসে আছড়ে পড়ল তার ওপর। শওকত আশ্চর্য হয়ে বললেন। এহসান সাহেব লজ্জায় মাথা তুলতে পারছেন না, রাগও হচ্ছে খুব। মাঝহারের গালে কষিয়ে একটা চট বসালে শান্তি পেতেন। কি দরকার ছিল ওর এত বেশি বোঝার? এখন কিভাবে সামাল দেবেন এসব? মাঝহার দুপা ফেলে শওকতের সামনে গিয়ে দাঁড়ালেন। বড় নরম গলায় বললেন, আমি যা সত্যি সেটাই বলছি বেআই সাহেব। আচ্ছা, লেট মি এক্সপ্লেন। আসলে তখন হুট করে খবর পেলাম তুষি পার্লার থেকে পালিয়ে গেছে। ও এই বিয়ে করবে না। ওদিকে আপনারাও চলে এলেন। দুলে ভাইও প্রায় অসুস্থ হয়ে পড়ছিল। সব মিলিয়ে আমার মাথা কাজ করছিল না। সে সময় এই মেয়েটার সাথে দেখা হয়। কাকতালীয়ভাবে ওর নামও তুষি। তো আমি ভাবলাম কিছুক্ষণের জন্য মেয়েটাকে বউ সাজিয়ে স্টেজে বসিয়ে পরিস্থিতিটা সামলাবো। এর মধ্যে আমাদের মেয়েকে খুঁজে পেলেই। রেহনুমা কথা কেড়ে নিলেন। খুঁজে পেলে মানে? আপনি কি ভেবেছিলেন আপনাদের পালিয়ে যাওয়া মেয়েকে খুঁজে এনে আবার আমাদের ছেলের ঘাড়ে গছাবেন? খুব চালাকি, তাই না? মাঝারের কাছে জুৎসই জবাব নেই। মাথাটা নুয়ে নিলেন দোষীর মতো। শওকত খেপে বললেন, সবই বুঝলাম, আপনার সব কথা মেনে নিলাম আমি, কিন্তু তাই বলে নিজেদের পরিস্থিতি সামলাতে আপনারা একটা অন্য মেয়ের বউ সাজিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে পড়িয়ে দিলেন। এটা তো রীতিমতো জোচ্চুরি মাঝার সাহেব। আপনি জানেন, আমি চাইলে এক্ষুনি এই ঠকবাজির জন্য আপনাদের নামে মামলা করতে পারি। সাইফুল বললেন, চাইলে কি ভাইজান আপনি থানায় ফোন করুন, আমিও দেখি হেরা কোথায় যায়। এহসান সাহেব এলাকার সম্মানীয় লোক। লোকজন তাকে সালাম দিয়ে চলে। সেখানে আজ এই কাণ্ডে সব ধুলায় মিশে যাচ্ছে। বিগড়ে যাচ্ছে পরিস্থিতি। কিছু একটা করা জরুরি। মাঝহারকে দিয়ে তো কাজের কাজ হয় না। ভদ্রলোক গলার শ্লেষা কাটালেন, হাত জোর করে বললেন, বেআই সাহেব, দয়া করে মাথা ঠান্ডা করুন। দেখুন, আমি সত্যি এসবের কিছুই জানতাম না। আমার শালকও বুঝতে পারেনি ব্যাপারটা এমন হয়ে যাবে। সাইফুল দুই ভ্রু উচালেন। বুঝতে পারিনি কেন? আপনার শালক কি কচি খোকা? সে জেনে শুনে কোণের জায়গায় কাকে না কাকে বসিয়ে দিয়েছে, আর আপনি বলছেন সে বুঝতে পারেনি? বাহ বাহ, কি হাস্যকর ব্যাপার! এটা কত বড় জঘন্য অপরাধ আপনি জানেন? টিনটিন বাবলু চেয়ারের পেছনে লুকিয়েছে। তুষিকে দেখে ওদের চোখ শৃঙ্গ ছাপিয়ে গেল। ওস্তাদ বউ সাজে, তাও জামাইয়ের পাশে। এর মানে কি ওস্তাদের বিয়ে হয়ে গেল? দুজন উৎসুক চোখে ঘটনা দেখলো কিছুক্ষণ। টিনটিন বলল, ওস্তাদের বিয়া হয়ে গেছে বাবলু, দাদিরে খবর দিল। আয় আয়। দুটোতে চোরের মতো ছুটে গেল ফের। ওস্তাদ বিয়ে খেতে এসে বিয়ে করে নিল, এ তো ভারী সর্বনাশের কথা। তুষের ঘোমটার পাড় থেকে সুতো বেরিয়ে এসেছে, সেটা নিয়ে আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে সবাইকে দেখছে ও। এরা ঝগড়ায় ব্যস্ত। ওর তো আর কোনো কাজ নেই এখানে, সব জানাজানি হয়ে গেছে। এখন ওকে টাকাটা দিয়ে বিদায় করলেই হতো না? ওদিকে টিনটিন বাবলুটাও তো ওর অপেক্ষায় বসে আছে রাস্তায়। তুষি গাল চুলকে ইয়াসিরকে দেখলো আরেকবার। এত বাগবিতণ্ডার মাঝেও চুপচাপ দাঁড়িয়ে সে। মাঝে ওকে দুটো ধমক দিল, আর বিশেষ কথা নেই। চোখ জোড়া ফ্লোরে, চিবুকের ধার মটমট করলেও নড়ছে না, চড়ছে না। তুষি দ্বিধায় পড়লো ওর ভাবমূর্তি নিয়ে। বদ পুলিশটার মনে যে কি চলছে কি করে বুঝবে ও? সবাই যেখানে তর্কে লিপ্ত সেখানে এনার হুঁহ্যাঁও নেই। একে বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বউ ভেঙে গেল সে তো চুপ করে আছে। বাকিদের তো মাথা ব্যথা কিসের? তোরাও চুপ থাক না। তুষির টাকাটার ও যে কি হবে? এত কাহিনীর মধ্যে চাইবে কি করে? ও এদিক ওদিক চেয়ে মুক্তাকে খুঁজলো, কোথাও নেই মেয়েটা। সুযোগ বুঝে পালিয়েছে মনে হয়। তার টনক নড়ল মাজাহারের কথায়। বলছে, দেখুন, আপনারা কিন্তু আমার পুরো কথা না শুনেই সিনক্রেট করছেন। আমি শুধুমাত্র পরিস্থিতিটা সামলাতে মেয়েটাকে
এখানে বসেছিলাম ঠিকই, কিন্তু আমি চাইনি বিয়ে হয়ে যাক। যখন এখানে কাজে আসে আমি কিন্তু স্টেজে এসেছিলামই বিয়ে আটকানোর জন্য। সবার আড়ালে বারবার এই মেয়েকে ইশারায় করছি নেমে আসতে, কিন্তু মেয়েটাই ইচ্ছে করে নামেনি। আমি কি করতাম বলুন? তুষি নিস্পন্দ হয়ে পড়ল, ঠোঁট ফাঁকা করে আওড়ালো। কি? তার ওই অল্প আর্তনাদ মাঝারে কানে নিলেন না, একটু ফিরলেনও না ওর দিকে, নিজের মতো বললেন, আমার সাথে ওর কথা হয়েছিল শুধু বউ সেজে বসবে এখানে, সেজন্য আমি ওকে 10,000 টাকা দেবো, আর ওই সময়টায় আমাদের তুষিকে খুঁজে আনবো আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে পাওয়া যায়নি। তবে এই মেয়ে প্রচণ্ড ধূর্ত আর লোভী। ও যখন বুঝেছে আপনারা সম্ভ্রান্ত বড় পরিবার থেকে এসেছেন, হয়তো লোভে পড়ে আর উঠে আসেনি। আমিও দুলাভাইয়ের সম্মানের কথা ভেবে সবার সামনে টাটু শব্দ করতে পারিনি। এখন আপনারা যদি মনে করেন এটা আমার অন্যায়, তাহলে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তার কথা শেষ হলো, সহসা গর্জে উঠল তুষি। হেই, এত বড় মিথ্যা কথা বেটা! এক ঘুষি মারবো, সোজা ডাই হয়ে যাবি। আমি বিয়ে করতেছি। এহসান চেঁচিয়ে উঠলেন। তুমি চুপ করো মেয়ে, অস্বীকার করতে পারবে তুমি এখানে টাকার লোভে বউ সেজে বসনি? তুষির স্পষ্ট জবাব। হ্যাঁ, বসেছি, কিন্তু আপনার শালা। এবারেও কথা টেনে নিলেন তিনি। ব্যাস, আর কোনো কথা নেই, যার যা জানার ছিল জেনে গেছে। কথা নেই মানে? আপনি বললেই হলো কথা নেই? আমাকে বলা হয়েছিল এখানে বসলে 10,000 টাকা দেবে। তারপর তো কাজে আসা মাত্র আমি চলে গেলাম বিয়ে করব না বলে। উনিই তো বললেন বিয়ে করে নিতে, তাহলে আরও টাকা দেবে। পরে বিয়ে শেষ হলে আমি আমার মতো বাড়ি চলে যাব। কি এমন কথা হয়নি? বিমোর কতগুলো চোখ আটকে রইল তুষিতে। ইয়াসির মুখ না তুললেও হাত মুঠো হলো তার। রেহনুমা স্তম্ভিতের ন্যায় হাত দিয়ে ঠোঁট চেপে ধরলেন। গোল চোখে আপাত মস্তক দেখলেন তুষির। এ কেমন মেয়ে! টাকা বাড়িয়ে দেবে বলে অচেনা একজনকে বিয়ে করে ফেললো। মাজাহার বিরোধাভাস করলেন চড়া গলায়। না, মিথ্যা বলছে এই মেয়ে, গা বাচ্চাচ্ছে নিজের। আমি কেন এসব বলবো? ওর সাথে ইয়াসিরের বিয়ে হলে আমার কী লাভ? শওকত সাহেব, দুলাভাই, আপনারা কেউ ওকে বিশ্বাস করবেন না। লোভের বশে বিয়ে করে নিয়েছে আর দোষ দিচ্ছে আমাকে। এসব বস্তির মেয়েরা কেমন হয় তা তো জানেনি। থার্ড ক্লাস, এরা পিঠ বাঁচাতে যা খুশি করতে পারে। তুষি দাঁত পিষে ধরল, হাতখানা নিষ্পিস করছে খুব। মাঝারকে মেরে মাটিতে গেড়ে দিতে পারলে ভিজত কলিজাটা। কত বড় ধরিবাজ, মুখের উপর সব অস্বীকার করে ফেললো। রেহনুমা নাক সিটকে বললেন, এ মেয়ে বস্তিতে থাকে? শেষে কিনা একটা বস্তির মেয়ের সাথে আমাদের স্বার্থের বিয়ে হলো? শওকত বললেন, কিসের বিয়ে? এটা কোনো বিয়ে হলো? এই বিয়েটি বাদ। চলো সবাই। আর এহসান সাহেব, এর ফল আপনি ভুগবেন। আপনার শ্যালক যেটা করেছে, আমি কিন্তু ব্যাপারটা এমনি এমনি ছেড়ে দেব না। এর শেষ দেখে তবেই ছাড়বো। সবাই চলো। ক্ষুব্ধ মেজাজে তুষি হাঁপ ছাড়লো এবার। ভদ্রলোকের চলো সবাই কথাটা ওর পছন্দ হয়েছে। যাক, সবাই গেলেই ভালো, সেন্টার খালি হবে। সেও টাকা নিয়ে বাড়ি চলে যাবে। সাথে মনে মনে পণ করলো, আর কোনোদিন ফ্রিতে খাওয়ার আশায় এসব সেন্টারে ঢুকবে না। ঢুকবে কি, পাশি মারাবে না কখনো। সৈয়দ বাড়ির লোকজন যাওয়ার প্রস্তুতি নিলেন। এহসান সাহেব তখনও সাফাই গাইতে মরিয়া। আমার কথাটা শুনুন শওকত ভাই, একবার শুনুন প্লিজ। এমন হাজার খানেক অনুরোধ তার। ভদ্রলোকের স্ত্রীও অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করছেন খুব। পুরো সেন্টারে সবাই তামাশা দেখতে ব্যস্ত। শওকত সাহেবের চলন বলনে প্রতাপ, কানেই নিলেন না কথা। সবাইকে নিয়ে রওনা করবেন যখনই আচমকা মুখ খুলল ইয়াসির। এক সেকেন্ড। থামলো সবাই। তুষির কপাল বেঁকে গেল। এর আবার কি হয়েছে? শুভ কাজে আটকাচ্ছে কেন? তুরন্ত ঝট করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে চাইল ইয়াসির। বাজ পাখির মতো একজোড়া তীক্ষ্ণ চোখের নিশানায় বুকটা ছলকে উঠল মেয়ের। এমন করে তাকাচ্ছে কেন? কি করবে? ইয়াসির ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। ছুরির মতো চোখে চোখ রাখতে পারল না তুষি। অগোছালো পাতা ফেলে মাথা নামিয়ে নিল নিচে। সহসা তপ্ত কণ্ঠে নিরিট প্রশ্ন ছুটে এলো কানে। তাহলে তুমি টাকার লোভে বিয়ে করেছ, তাই তো? তুষি বিভ্রান্তিতে লুটুপুটি খায়। এতক্ষণ তো বলল যা বলার, আবার এসব কথা কেন? ও উত্তর দিল না। আঙুলের ডগায় অস্থিরতা আর বক্ষ জুড়ে ঝিপঝিপ শব্দের মাঝে হাতটা খপ করে চেপে ধরল ইয়াসির। মেয়েটা চমকে গেল, ভয় পেল, হকচকিয়ে তাকালো এবার। রুক্ষ শক্ত আঙুল দেবে বসলো ওর ফর্সা পেলব ত্বকে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল ইয়াসির, বিয়ে যখন করলে এবার যে সংসারও করতে হবে, চলো।
চারপাশে শোরগোলের কমতি নেই। হিজিবিজি মানুষের কণ্ঠগুলো এক এক রকম উৎকট, কানাখোসা ফিসফিসে শব্দের সেন্টার ভর্তি। অথচ তুষি কিছু শুনতে পারছে না। দুটো কান, একটা মাথা ঝিমঝিম করে সমান তালে দুলছে। ও ফ্যালফ্যাল করে ইয়াসিরের দিকে চেয়ে রইল, নিশ্চিত হতে শুধালো। হ্যাঁ। ইয়াসির এত শক্ত করে ধরেছে যেন খুনের মামলায় পালিয়ে যাওয়া আসামি। তার কথার সাথে মুখের মিল নেই। কঠিন কণ্ঠের গতি, জ্বলন্ত দুটো চোখ একভাবে তুষির মুখে ফেলে রাখল। সৈয়দ পরিবার চমকে গেছে। আশ্চর্য বিহ্বলিত তারা। রেহনুবাদ বললেন, স্বার্থ, কি বলছিস তুই? এই চোর মেয়ের সাথে তুই সংসার করবি? শওকত নিজে কিছু বললেন না, মুখ চেপে রইলেন। ভাইকে ইশারা দিলেন। সাইফুল সাথে সাথে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বাবা? চেনা নেই জানা নেই, একে আমাদের বাড়িতে নিয়ে তুলবো? ইয়াসিরের চাউনি সরল না। পাথরে দুটো দৃষ্টি তুষির চেহারায় গেড়ে রইল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে যখন হয়েছে তখন নিতে তো হবে। আমিও দেখি টাকার জন্য বিয়ে করে মেয়ের সংসার কেমন করে। তুষি ঢোক গিলল। এই বদ পুলিশের মাথার তার ছিঁড়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা বলছে। রেহনুমা বললেন, কিসের সংসার, কিসের বিয়ে? এই বিয়ে কি সহহীন নাকি? মেয়ের পরিচয়ই তো ভুল। কাবিননামায় বাপ মায়ের নাম যা লিখেছে তা তো আর সঠিক নয়। সবাই সহমত কথার সাথে। অতিথিদের কয়েকজন ঠিক ঠিক রোল তুললেন। তুষিও মাথা নাড়ল সজোরে। এটাই তো আসল কথা, বিয়ে হয়নি ওদের। একজনের পরিচয়ে বিয়ে করলে সেটার কোনো ভিত্তি থাকে নাকি? সাইফুল সুর মেলালেন স্ত্রীর সাথে। ঠিক তাই। হেমের বাপের নামও তো জানি না আমরা। ইহসান সাহেব তো আর ওর আসল বাবা নয়, তাহলে ওনার নাম ভাঙিয়ে বিয়ে হয় কি করে? এই মেয়ে, এই কি নাম তোমার বাবার, কি করে? শেষটুকু ধমকে জিজ্ঞেস করলেন। তুষি ভয় না পেল, মুখ ছোট করলো। ভেতর ভেতর মেজাজটাও তেতে এলো ভারী। কিন্তু না, তেরামো করা যাবে না। এই মুহূর্তে ও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সামনে আবার ইয়াসিরের মতো পুলিশ। ছুঁড়ে ছুঁড়ে বলল, বেঁচে নেই, মরে গেছে। রেহনুমার গলায় বিরক্তি। বেঁচে না থাকলেও একটা নাম তো আছে। কি নাম সেটা বলো? লোকমান হোসেন। কাজী সাহেব চুপ করে দাঁড়িয়েছিলেন। বিয়েতে কোণে পাল্টে যাওয়ার ঘটনা তার কাছে নতুন নয়। তুষির কথায় কপালে ভাঁজ পড়ল হঠাৎ। কেমন একটা খটকা জাগলো মনে। সতর্ক চিত্তে বিয়ের পাতা উল্টালেন। পুরো কাগজে চোখ বুলিয়ে বললেন, এখানে তো লোকমান হোসেনই লেখা। তুষির মাথায় বাজ পড়ল। চমকে উঠল নিস্পন্দ চোখে। ছানা বড়া দৃষ্টিতে হা করে রইল প্রত্যেকে, বিমূঢ় বিস্মিত। শওকত আশ্চর্য হয়ে বললেন, কি বলছেন? কাজী সাহেব সৈয়দ পরিবারের চেনা। শওকত সাহেবই নিয়ে এসেছিলেন। খাতাটা বাড়িয়ে দিয়ে বললেন, জি, এই দেখুন। আর মায়ের নাম আফসানা, তাই না? দ্বিতীয় দফার বোমটা ঠিক তুষির তালুতে এসে পড়ল। চেয়ে রইল হতবাক হয়ে। উত্তর দেবে কি করে? সে তো নিজেই ধাঁধায় ডুবে গেছে। প্রশ্ন করলো ধরফড়িয়ে, কিন্তু এসব কে বললো আপনাকে? কাজী সাহেব সাথে সাথে জানালেন। কেন মাঝার সাহেব? সবার মাঝে তর্জনীটা তাক করতে মাজাহারের চোয়াল ঝুলে যায়। এতক্ষণ গা বাঁচাতে চাওয়া তিনি জিভ কেটে চোখ বুজে নিলেন। এই রে, আর শেষ রক্ষা হলো না। সবার বিস্ময়কর চাউনি নিজের দিকে ঘুরতে মাজাহার থতমত খেলেন। এহসান অবাক হয়ে বললেন, মাঝহার, এসব কি? ভদ্রলোক সাফাই দিতে যাচ্ছিলেন। পাশ থেকে ফুঁসে উঠলেন শওকত। তার মানে আপনি এতক্ষণ নাটক করছিলেন? এসব ইচ্ছে করে করেছেন, তাই তো? মাঝার দিশেহারা চিত্তে মেঝেতে এলোমেলো পাতা ফেললেন চোখের। জিভে ঠোঁট ভেজালেন ঘন ঘন। তুষি স্তব্ধ তখনও। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে তাকে লটকে রেখেছে কেউ। কাজী সাহেব বললেন, আসলে তখন বিয়ের জন্য আপনারা এত তাড়া দিচ্ছিলেন, আমি তো আগেভাগেই নাম ধাম লিখে রাখি, তাই সেভাবে উচ্চারণ করে করে বিয়ে পড়ানো শুরু হয়নি। ভুলটা এদিকে একটু আমারও হয়ে গিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আজ মাঝহার সাহেব, আপনি যে আমাকে তখন কিছু টাকা দিয়ে বলছেন চা খেতে, কোনোভাবে কি সেটা ঘুষ ছিল? আসলে ব্যস্ততায় তখন ঠিক করে বুঝতে পারিনি। এখন সকলের সামনে একটু খোলাসা করে বলুন তো। মাঝার কটমটিয়ে চাইলেন। আচ্ছা ধুরন্ধর লোক তো। তখন টাকা নিল হেসে হেসে, এখন সুরসুরিয়ে পোল্টি খেয়ে ফেলল। আচমকা ক্ষিপ্ত হাতে তার কলার খামচে ধরলেন এহসান।
সকলে ভড়কে গেল। হক চকালো মাজাহার। এহসান চেঁচিয়ে উঠলেন আক্রোশে। আমার ভালো মানুষের এই প্রতিদান দিলে মাঝার? এত নীচ তুমি? তোমাকে আমি ভালো ভেবেছিলাম পারিবারিক সব রেষারেষি ভুলে গেছো তুমি। আত্মীয়তার সম্পর্ক এসব সামান্য জমির জন্য নষ্ট করতে চাইনি। আর তুমি কিনা একটা বস্তির মেয়ের সাথে হাত মিলিয়ে আবার সম্মান ডোবালে। এহসানের স্ত্রী রনিতা বেগম এতক্ষণ দাঁড়িয়েছিলেন এক কোণে। বিগড়ে যাওয়া পরিবেশ সামলাতে ক্রস্ত ছুটে এলেন তিনি। কলার ছাড়ানোর চেষ্টা করে বললেন, ছাড়ো ওকে, কি করছো? শান্ত হও, শরীর খারাপ করবে। একমাত্র এসবের মাঝে ইউষা অয়ন চুপ করে দাঁড়িয়ে। বড়দের এই বিস্তর লড়াইয়ে তাদের বলার কিছু নেই, তবে ইউষার চোখ জোড়া বারবার তুষিকে দেখছে। এত কাণ্ড, এত অপমানের পরেও এ মেয়ে কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখো। ইউষা একটা ধমক খেলেও তো ভ্যা করে কেঁদে দেয়। মাজাহারের মাথা নত। এহসান ঝাড়া মেরে কলার ছেড়ে দিলেন। হাই প্রেশারের রোগী তিনি। শ্বাস তুললেন ঘন ঘন। শওকত অবাক হয়ে বললেন, আপনাদের দুজনের মধ্যে পারিবারিক শত্রুতা আছে? এহসান সাহেবের কণ্ঠ ভেঙে এলো। জি, একটা জমির দখল নিয়ে থানা পুলিশ হয়, কিন্তু সেসব বহু পুরনো কথা। আমি তো ওসব ভুলে গিয়ে মেয়ের বিয়েতে ডেকে এনেছিলাম ওদের। কে জানতো ও এখনো এসব মনের মধ্যে পুষে রেখেছে। মাঝার বলতে চাইলেন। দুলাভাই আপনি ভুল। তেতে উঠলেন ভদ্রলোক। তুমি চুপ করো, তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আচ্ছা, কোনোভাবে কি আমার তুষিকে তুমি আর এই মেয়েটা মিলে লুকিয়ে রেখেছো মাঝার? সত্যি করে বলো। তুষির নাক চোখ কুচকে গেল। এই ফালতু লোকটার যা বলার বলুক না, ওকে টানছে কেন? কিছু বলার আগে মাঝার উত্তর দিলেন হড়বড়িয়ে, না না দুলাভাই, আমি আসলে জানি না তুষি কোথায়। এখন বললেও তো আপনি বিশ্বাস করবেন না। রনিতা বেগম রেগে মেগে বললেন, বিশ্বাস করার জায়গা রেখেছিস তুই? নিজের বোনের সাথে এমন কাজ করতে তোর লজ্জা লাগলো না? এতগুলো মানুষের সামনে আমাদের সম্মানটা এভাবে কেন নষ্ট করলি তুই? কি মজা পেলি এতে? মাঝার চুপ। সব দিক থেকে দারুণভাবে ফেঁসে গেছেন তিনি। এহসানের উপর একটা দারুণ প্রতিশোধের সুযোগ পেয়েই করতে গিয়েছিলেন এসব। একটা চরম সত্যি হলো, তুষিকে তিনি খুঁজতেই চাননি। লোক পাঠানোর গল্পগুলো বানানো, শুধু চাচ্ছিলেন কোনোভাবে এহসান একটু হেনস্থার শিকার হোক, ঠিক যেমন হেনস্থা হয়েছেন তিনি এই মামলা টানতে গিয়ে। তাই দাবার একটা সৈন্য হিসেবে তুষিকে ব্যবহার করা শুধু। কিন্তু অসভ্য কাজীটাই সব বিগড়ে দিল। তার রাগের একাংশ পড়ল রেহুনুমার ওপর। মহিলা মানুষ সবেতে বেশি বোঝে। ইয়াসির তুষিকে নিয়ে যাচ্ছিল যেত। বিয়ে সহি হোক কিনা এই আলাপ তোলার দরকার ছিল আদৌ? শীত কেটে ঠিক বেরিয়ে যেতেন তিনি। এখন কি হবে যদি এসবের জন্য এহসান আবার পুলিশে খবর দেয় বা ইয়াসিরই কিছু করে? সেন্টারের বুকে একটা লম্বা নীরবতা নেমেছে। কারোর বলার কিচ্ছুটি নেই। ঘটনার মোড় এইভাবে ঘুরে যাবে কে জানতো। ইয়াসির তুষির ধরে রাখা হাতটা ছেড়ে দিল হঠাৎ। তার শক্তপোক্ত মুখশ্রী অস্থির। মাথার পাগড়ি খুলে ঘাড় ধরল অশান্ত হাতে। ফর্সা হলদে চেহারা ঘামে এক শেষ। তুষি হাতটা বুকের কাছে নিয়ে আসে। কবজির এখানে পুরো লাল দাগ বসে আছে। কিভাবে ধরেছে! উফ, গন্ডারের মতো শক্তি। এহসান সাহেব ধপ করে সোফায় বসে পড়লেন। বুকের বাঁদিকে সূক্ষ্ম ব্যথা, চিনচিনে ভাব। রনিতা বেগম পানি আনতে ছুটলেন। এসিটা বাড়ানো হলো। ভদ্রলোকের চোখ মুখ দেখে শওকতের মায়া হলো ভীষণ। লোকটার তো এখানে কোনো দোষ নেই। সবার মাঝে উষা মিনমিন করে বলল, এখন তো বাবা মায়ের নাম ঠিক আছে আম্মু, তাহলে তো ভাইয়ার সাথে ওনার বিয়ে হয়ে গেছে, তাই না? তুষির বুক ছ্যাদ করে উঠল। চেঁচিয়ে বলল সবার মাঝে, না না না, কিসের বিয়ে? কোনো বিয়ে ফিয়ে হয়নি। ইয়াসিরের ভ্রুতে ভাঁজ পড়ল। ক্লান্ত চোখ লেজ গুটিয়ে ফের বসলো এসে তীক্ষ্ণতা। তুষির চেহারা উদ্বেগী। দুশ্চিন্তায় ফ্যাস ফ্যাস করে শ্বাস নিচ্ছে। বিয়েটা যে বিয়ে নয়, সবাইকে সেটা বোঝানোর প্রয়াস। নজর অমনি শুরু হলো তার। নিম্নষ্ঠ দাঁত পিষে ভাবলো কিছু একটা। একটু আগে ভেবেছিল তুষিকে ছেড়ে দিবে, কিন্তু সিদ্ধান্ত পাল্টে নিল মুহূর্তে। রেহনুমা ধমকে উঠলেন মেয়েকে, চুপ করো, সব এই মেয়ের কাজ সাজি। ও নিশ্চয়ই মাঝহার লোকের সাথে জড়িত। তুষি চসূচক শব্দ করে বললেন, আরে না খালাম্মা, আমি কি করলাম? আমি ওনার সাথে নেই। রেহনুমা রুষ্ট চোখে চাইলেন। খালাম্মা কিছু বলবেন রেগে কথা টেনে নিলেন সাইফুল। কড়া কণ্ঠে বললেন, একদম মিথ্যা বলবে না। তুমি ওনার সাথে না থাকলে উনি তোমার বাবা মায়ের নাম জানলো কি করে? হ্যাঁ, বোকা পেয়েছো আমাদের। তুষি বোকা পাবে কি করে? ও নিজেই তো বোকা হয়ে গেছে। তখন ভেবেছিল ভুয়া নামে কবুল বললে বিয়ে হবে না। এখন তো ম্যাজিক করে বাপ মায়ের নাম সত্যি হয়ে গেল।
মেয়েটা ভাবতে বসলো, ভীষণ গভীর ভাবনা। রেহনুমা খোঁচা মারলেন। এই যে দেখলে, আসল জায়গায় হাত পড়েছে, এখন উত্তর নেই। চুপ, কেমন চুপ করে আছে দেখো। তুষি ওসবে কান দিল না। চট করে মাথা এলো তখনকার কথা। মাঝার যখন কাজের কথা বললেন, ও প্রথম দিকে মানা করে দিল, পরে রাজি হলো অতগুলো টাকার কথা শুনে। কিন্তু ও মাজাহারকে বিশ্বাসে ছিও করতে পারেনি, তাই ভদ্রলোক অগ্রিম 2000 টাকা দিয়েছিলেন। বলেছেন বাকিটা কাজ শেষে পাবে, তারপর বুঝিয়ে দিলেন কি কি করতে হবে। বেরিয়ে আসার সময় বললেন হঠাৎ, তোর বাপ মায়ের নাম বল। তুষি পাল্টা প্রশ্ন করলো। ওসব দিয়ে কি হবে? এত কথা কিসের, বলতে বলেছি বল। তুষি গৌ ধরল। কিসে লাগবে আগে লিসেন করে নি, দেন ডিসিশন টেকিং। মাঝার মুখের ওপর বললেন, বস্তির ছোট লোকদের আমি বিশ্বাস করি না। টাকা নিয়ে যদি পালাস, ঠিকানা সব বাবা মায়ের নাম বলো। একটু তেরামি করলে সোজা গিয়ে ধরে আনবো। তুষির ভারী মেজাজ খারাপ হলো, চেয়ে রইল কটমটিয়ে, কিছু বলল না। তাও দাদি কথায় কথায় বলে, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উপকার। 20,000 টাকা মানে তুষির কাছে লটারি। বললাম তো, কারওয়ানের ওভারব্রিজের পাশের গলি দিয়ে যে বস্তি গেছে ওখানে থাকি, 27 নম্বর ঘরটা। বাবা মা নেই, নাম লোকমান হোসেন, মা আফসানা। আগে পরে কিছু আছে কিনা মনে নেই। আর হ্যাঁ, তুষি কাজের বেলায় লয়লোকে বলেছে যখন করবে তখন তখন স্মুথ হবে সব। মাঝার বললেন, সেসব কাজের সময় দেখব। এখন এই কাপড়গুলো পরে তৈরি হয়। আমরা দুজন ছাড়া কেউ এলে দরজা খুলবি না, মনে থাকবে। তুষি ঘাড়টার নাড়ল না। কপাল কুঁচকে গেল অতি ভারী লেহেঙ্গা দেখে। এই বস্তাটা পরতে হবে এখন। মাঝার বেরিয়ে গেলেন, সাথে অতীত থেকে বর্তমানে মুখ থুবড়ে পড়ল তুষি। সব মনে পড়তে ভ্রুজরা তার শৃঙ্গ উঠে গেল, ব্রহ্মতালে অবধি জ্বলে উঠল রাগে। এর মানে এই লোক ওকে ব্যবহার করেছে, সব ছক আগে কষে রাখা ছিল। সঙ্গে সঙ্গে ফুঁসে উঠল তুষি। মাঝার চুপ করে দাঁড়িয়েছিলেন। অত মানুষের মাঝে বয়স্ক লোকটার দিকে আচমকা তেড়ে গেল সে। শালা মজহরের বাচ্চা, খুশিতে তোর চ্যাপটা বানিয়ে ফেলবো আমি। আমার টাকা তো দিলি না, উল্টো। তুষিকে ধেয়ে আসতে দেখে ভদ্রলোক ঘাবড়ে গেলেন। বাকিদের দশাও তাই। তুষি হাত দুটো বক্সারদের মতো মুঠো করে আসছিল, একটা প্রকাণ্ড ঘুষি মারবে বলে। মাঝখানে পথরোধ করে দাঁড়ালো ইয়াসির। এহসান হতবিহবলতায় বুকের ব্যথা ভুলে গেছেন। রেহনুমা সহ বাকিদের ভ্রু কপালে। একটা মেয়ে মানুষের এমন রূপ তারা দেখেছেন আগে? অত বয়স্ক লোকটাকে মারতে যাচ্ছিল। রেহনুমা নাক ফুলিয়ে বিড়বিড় করলেন, কত বড় বেয়াদব। ইয়াসির দাঁড়ালেও তুষিকে থামানো গেল না। পেছনে লুকাতে চাওয়া মাজাহারের ওপর ফোঁস করছে সে। হাত বাড়িয়ে বাড়িয়ে ধরতে চাইছে তাকে। ইয়াসির চিবুক শক্ত করে ওর দুটো হাত খপ করে ধরে রাখলো। থামলো তুষি, দমলো একটু। সাপের মতো ফুঁসতে থাকা ফনা নামিয়ে নিল মুহূর্তে। মিনমিন করে বলল, সব এই লোক করেছে, আমি কিছু করিনি স্যার। আমি তো শুধু টাকার লোভে একটু বউ সেজে বসেছিলাম। ইয়াসির চুপ। তার পোক্ত গরমটা এখন নেই, বড্ড স্থির দৃষ্টি যুগল। পাশ থেকে এহসান সাহেব বললেন, শওকত ভাই, ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তবুও চাইছি। আপনি চাইলে পুলিশ ডাকতে পারেন। বাবা ইয়াসির, তুমি চাইলে মামলা করতে পারো। আমি আমার শালকের পক্ষে একটা কথাও বলতে চাই না। মাঝার ঢোক গিললেন। তার স্ত্রী সন্তান কেউ বিয়েতে আসেননি, নিজের পক্ষে কথা বলার লোক কেউ নেই। হন্তদন্ত বেগে এহসানের পায়ের কাছে বসলেন। কিছু বলতে চাইলেও সুযোগ দেওয়া হলো না। মুখ ফিরিয়ে নিলেন তিনি। স্ত্রীকে বললেন, ওকে আমার সামনে থেকে সরতে বলো, নাহলে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। রেহনুমা বললেন, ইয়াসমিন, তুই লেডি পুলিশ ডাক। এই মাঝহার লোকটার সাথে ঠকবাজ মেয়েটাকেও জেলে ঢুকানো উচিত। টাকার লোভে বিয়ে করেছে, আবার বড় মুখ করে বলছেও সেটা। তুষির বুক ধক করে উঠল। হড়বড়িয়ে বলল, না না না, জেলে দেবে না। এর থেকে 100 বার কান ধরবো, এক পায়ে দাঁড়িয়ে থাকি। আমি তো বলছি আমি এসব জানতাম না, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাই। টাকা টুকা কিচ্ছু লাগবে না আমার। তুষির চোখে জল নেই, শুধু মুখটা কাচুমচু করছে প্রতি কথায়। অথচ অন্য মেয়ে হলে এতক্ষণ কেঁদে কেটে গঙ্গা বইয়ে দিত। ইউষা আরেক দফা বিস্মিত সে নিয়ে বিড়বিড় করলো একা একা, কি শক্ত মেরে বাবা। ইয়াসির তুষির দুটো হাত ক্রস করে ধরেছে। তার দুর্বাধ্য চাউনিতে ভিন্ন কিছু। বেশ শান্ত ধীরস্থির ভাবে বলল, শুনলে না, বিয়ে হয়ে গেছে।
এবার ছাড়া পাবার কথা ভুলে যাও। তুষি বিভ্রান্তিতে ডুবে গেল। ইয়াসিরের মুখ দেখে বুক কাঁপছে তার। ঝড় আসার আগে প্রকৃতি যেমন থমথমে হয়ে থাকে অমন লাগছে ঠিক। এ লোকের মাথায় নির্ঘাত কিছু ঘুরছে। ঠোঁট দুটো বিপদের জ্বালায় চূড়ায় উঠে বসলো। সহসা হাতে টান বসালো ইয়াসির। হাঁটা ধরলো সামনে। তুষির মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুঝে নেয় আর নিস্তার নেই। রেহনুমার মেজাজ খারাপ হলেও আর কিছু বললেন না। শওকত সাইফুলও চুপ করে গেলেন। ছেলের হঠকারিতায় ফোঁস করে মাথা নাড়ালেন শওকত। ছেলেটা কি করতে চাইছে কে জানে। তুষিকে টানতে টানতে নিচ্ছে ইয়াসির। একে অত ভারী লেহেঙ্গা, দুয়ে হিল। প্রতি কদমে মেয়েটার হোঁচট খেয়ে পড়ার দশা হয়। তুষির বুক হু হু করছে দাদির জন্য। ইয়াসির ওকে কোথায় নিয়ে যাচ্ছে কাঁদো কাঁদো মুখ করে ভাবলো। আর নট সি ইউ দাদি, আর নট সি ইউ দাদি, গুড বাই দাদি, ভালো থেকো। ইয়াসিরের চোখ সামনে। সেন্টার পেরিয়ে বাইরে এসেছে। বরের সাজানো গাড়ির দৌড় খুলে ভেতরে ধাক্কা মারার মতো ঢোকালো তুষিকে। দরজাটা ধরাম করে লাগাতে ভয় পেল তুষি। ও জানালায় হাত রেখে ঝুঁকে আসে। মটমট করে চিবুক ফুটিয়ে বলে, টাকার জন্য বিয়ে খেলা? এবার সংসারের নামে এমন আগুন জ্বালাবো, প্রতিটা দিন পূর্বে তুমি বুঝবে চোরের ওপর বাটপারি কাকে বলে। সময় রাত 11টার কাছাকাছি। সচরাচর ঘড়ির কাঁটা 10টা ছুলেই বস্তির এলাকা নিশ্চুপ হয়ে যায়। আস্তে ধীরে টং দোকানের ঝাঁপ নেমে আসে। যে যার ঘরে গিয়ে খিল টানে দরজায়। তবে আজকের চিত্র পুরোপুরি ভিন্ন। রাতের অন্ধকার প্রগাঢ় হলেও এখন সরব বস্তির সরু গলি। ছোট ছোট ঘর থেকে বেরিয়ে প্রায় প্রত্যেকে ভিড় করেছেন তুষিদির বাড়ির সামনে। কেঁদে কেটে অস্থির হাসনা। বৃদ্ধ মানুষটা মেঝেতে বসে বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন। দুপাশে টিনটিন বাবলু হত্যে দিয়ে বসে আছে। সংকীর্ণ আদলে তাদের চোখেও টলমলে জল। সেন্টারে ঢোকার পর তুষিকে স্টেজে বউ সাজে দেখেই ফের বস্তিতে ছুটে এসেছিল ওরা। কিন্তু হাসনা শোনার পর কিছুতে বিশ্বাস করতে চাননি। তুষি আর বিয়ে তা কখনো হয়? তবে তাও ওদের জোরাজুরির তোড়ে সাথে যেতে হলো। আর যতক্ষণে সেন্টারে পৌঁছালেন ততক্ষণে ইয়াসিরদের গাড়ি সীমানার বাইরে। স্টেজও ফাঁকা। তবে ভেতর থেকে জোরে জোরে দুজন ভদ্রলোকের কথার শব্দ আসছিল। হাসনা তখনও পুরোপুরি বিশ্বাস করেননি। ভেবেছিলেন বাচ্চা মানুষ কি বলতে কি বলেছে। কিন্তু রাত বাড়লেও তুষির যখন দেখা নেই তখন আর সন্দেহের কোনো অবকাশ রইল না। সাথে টিনটিনদের গলার জড়িয়ে যেন সমস্ত কিছুর প্রমাণ। সব মিলিয়ে হাসনা ভীষণ ভেঙে পড়েছেন। তুষির বিয়ে হয়েছে, তাও এইভাবে ওনাকে না জানিয়ে। একটা তুলতুলে বাচ্চা থেকে পেলে পুষে যাকে এত বড় করলেন, তার বেলায় এসব মানা যায়? নাতনিটা তার কার খপ্পরে পড়েছে জানেন না। কোথায় আছে, কোথায় থাকবে, কার কাছে, কে ওর স্বামী, সব অজানা সব। হাসনা কোনোদিন তুষিকে ছাড়া ঘুমননি। একটা বেলাও খাননি ওকে ছাড়া। সকালে ঘুম ভেঙে মেয়েটাকে দেখা অভ্যেস ছিল তার। অত আদর দিয়ে বড় করা নাতনিটা এভাবে হারিয়ে যাবে। হাসনার কান্না বাড়ল। হা হুতাশের জোরালো আওয়াজ ছিটকে এলো বাইরে। আশেপাশের প্রত্যেকে মুখ কালো করে দাঁড়িয়ে। কেউ কেউ সান্ত্বনা দিচ্ছেন, এটা সেটা বলে শান্ত করছেন ওনাকে। তিন্নির মা এক কোণে চুপচাপ বসে আছেন। সামনে হাসনা কাঁদলেও তার চেহারা চকচকে। তুষির বিয়ে হয়ে গেছে, খোঁজ খবর নেই মানেই ও মেয়ে আর বস্তিতে আসবে না। এ নিয়ে কতবার যে স্বস্তির শ্বাস ফেললেন তিনি। এমন মেয়ে না এলেই ভালো। হাড় মাংস জ্বালিয়ে খায়, পানি নিতে, লাইন দিতে, হাঁটা চলা সবেতে পোদ্দারি তুষির। এবার অন্তত একটু শান্তিতে থাকতে পারবেন। কিন্তু মনের এই ফুর্তি তিনি দেখাতে পারলেন না। প্রায় সকলেই যেখানে মন খারাপ করে রেখেছে সেখানে ওনার আনন্দ ভীষণ বেমানান। ভদ্রমহিলা মুখের হাসিটা চাপা দিলেন অভিনয়ের তলায়। দুঃখী দুঃখী কণ্ঠে বললেন। হাসনা কেঁদে কেঁদে বললেন, ওই কই গেল আমার থুইয়া? ও তুষি রে, আমি হন কই গেলে তোরে পামু? ও বুড়ে আমার লগে রাগ কইবা গেলি গো? ফিরা আইবু, আর তোরে কিছু কমু না আমি। আইবু আয়। পাশ থেকে এক ভদ্রলোক বললেন। টিনটিন ভেজা গলায় বলল, ওস্তাদের জামাইরে তো চিনি, হ্যাঁ পুলিশ।
সবার চোখ কপালে। হতবাক বনে একে অন্যের মুখ দেখলেন তারা। হাসনা ক্রস্ত হাতে চোখের পানি মুছলেন, কণ্ঠে উদ্বেগ। তোরা জানোস হাই কই থাহে? বাবলু মাথা নেড়ে বলল, না, আমরা তো ওই দিন দেখছি খালি ওস্তাদেরে নিয়া গেল। এই পুলিশরে টিভিতেও দেখাইছিল একদিন, কিন্তু কই থেকে জানি না। সেদিনে সেই দোকানি ভিড়ের মাঝেই ছিলেন। বাবলুর কথায় চট করে মনে পড়ল কথাটা, সাথে সাথে বললেন, আমি তো দেখলাম সেদিনকা। ওই যে পকেট মার গিয়ে ধরা খাইলো, কিন্তু ওই পুলিশ তো মতিঝিলের। হাসনা নড়ে চড়ে উঠলেন, কান্নার বেগ থামলো, বুক থমথমে করে ভাবলেন, মতির জিরি পুলিশের লগে তুষির বিয়া হইছে। হায় হায়, তুষি তো চোর, যার যা মনে ধরে তাই চুরি করে। অন পুলিশের বাড়ি তো কি সংসার করব কেমন স্যার? তিন্নির মা ফিক করে হেসে ফেললেন এবার, কণ্ঠে বিদ্রুপ। হাসনা বানুর মুখ শুকিয়ে থাকে, চিন্তায় এক শেষ অন্তপুর। মেয়েটা এমনি কপাল পোড়া, সব সময় হেসে খেলে ফুর্তিতে মজে থাকলেও হাসনা অন্তত জানেন তুষির মতো মন্দ ভাগ্য পৃথিবীতে আর কারণ নেই। সে মেয়ে যদি এমন সংসারের যাতায় পড়ে, এরপর কি হবে ওর? গাড়ির 4 চাকা হাইওয়ের ওপরে সাই সাই বেগে ছুটছে। হু হু করা অন্ধকার আর লম্বা লম্বা সোডিয়ামের আলো মিলিয়ে অদ্ভুতরে সুন্দর দৃশ্য। রোমকূপে আলোড়ন তোলা বাতাস আসছে ভেতরে। তুষি জানালা থেকে মাথাটা বের করে মুগ্ধ হয়ে দেখছিল, তার চোখে মুখে বিস্ময়ের ভেলকি। ও কখনো এমন গাড়িতে চড়েনি। সিটগুলো কি নরম, কি পরিষ্কার, তকতকে সব। তুষিদের খাটের তোষকও এত নরম না তো। মাথা এলিয়ে বসলে যে ঘুম পেয়ে যাচ্ছে। বদ পুলিশটা নিশ্চিত বড়লোক ঘরের ছেলে। কত দাম হবে গাড়িটার? তুষির কাছে যদি একটা পিস্তল থাকতো, এক্ষুনি ড্রাইভারের মাথায় ধরে হাইজ্যাক করতো এটাকে। বেচলে নির্ঘাত প্রচুর টাকা পাবে। এই বিস্ময় আর অহেতুক চিন্তার তোড়ে পেছনের সব কথা ভুলে গেছে মেয়েটা। ভুলে গেছে ইয়াসিরের সেই ছুড়ে দেওয়া হুমকি, ভুলে গেছে দাদির সাথে আর কখনো দেখা না হওয়ার শোক। খুব আনন্দ নিয়ে রাস্তা উপভোগ করার মাঝে একটা মিহি কণ্ঠ বলল, মাথা ভেতরে ঢোকাও, অ্যাক্সিডেন্ট হবে। তুষি ফিরে চাইলো, বসলো সোজা হয়ে। ওর পাশে উষা বসে আছে। মেয়েটা ওর থেকে একটু খাটো, তবে কি মিষ্টি একটা মুখ। তুষি জিভে ঠোঁট ভিজিয়ে বলল, এটা কি আপনাদের নিজেদের বাড়ি? ইউষা মাথা নাড়ালো, সাথে বলল, আমি তোমারই বয়সী, আপনি আগে করতে হবে না, তুমি আমাকে তুমি করে বলতে পারো। তুষি খুশি হয়ে গেল, পুরোপুরি ঘুরে বসলো। আরে বাস, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, গাড়ির ভেতর এসি নেই? ওই যে মেশিনটা সারলে সব ঠান্ডা ঠান্ডা লাগে। সিনেমায় দেখেছি তো, বড়লোকদের গাড়িতে এইসব থাকে। অয়ন বসেছিল ড্রাইভারের পাশে। এই গাড়িতে আপাতত ওরা কজন, ইউষা, মিন্তু আর সে। মিন্তু ঘুমে কাদা, বাকিরা কেউ তুষির সাথে আসতে চায়নি, বিশেষ করে ইয়াসির। তখন তুষিকে গাড়ির মধ্যে ছুঁড়ে রেখে গেল, সে অন্য গাড়িতে গিয়ে উঠেছে। তুষির শেষ কথা শুনে চট করে পিছু ফিরল অয়ন। মেয়েটার দুঠোঁটে হাসির ফোয়ারা, আগ্রহ চোখে মুখে। কান্না তো দূর, সামান্য একটু চিন্তা বেদনা অস্থিরতা কিচ্ছুটি নেই। উল্টে সব বাদ দিয়ে এসি চিন্তা করছে। অয়ন মাথা নাড়ালো দুপাশে। ফিমেল পকেটমার যেমন ও আগে দেখেনি, তেমনি দেখেনি তুষির মতো এক শক্তপোক্ত মেয়েকে। এখানে সত্যি অন্য কেউ থাকলে হেঁচকি তুলে গাড়ি ভিজিয়ে ফেলতো। এ কি দিয়ে তৈরি কে জানে। ইউষা বলল, আছে, কিন্তু আমার সাফোকেটিং হয়, সেই জন্য জানালা খুলে রেখেছি। তুষি বুঝলো না, এত কঠিন ইংরেজি ও শোনেনি তেমন, কিন্তু অর্থটাও জিজ্ঞেস করা যাবে না, তাহলে ধরে ফেলবে ও পড়াশোনা জানে না। তবে ওর চোখ মুখ দেখে বুঝে ফেললো ইউষা, হেসে বলল, সাফোকেটিং মানে দম বন্ধ লাগা। তুষি একটু থতমত খেলো, চোখ দুটো বড় হলো কিছু। বাপরে, পুলিশের বোন পুলিশের মতোই চালাক, না বলতে সব বুঝে যায়। এদের সবার সাথে বুঝে শুনে চলতে হচ্ছে তো। তুষি ফের বাইরে তাকালো। পুরোটা সময় ওকে আরো ভালো করে দেখলো ইউষা। মেয়েটা ভীষণ ফর্সা, সবচেয়ে সুন্দর ওর নাক। ইউষার মতো বোচা নাক নয়, তবে ওর আর তুষির একটা আশ্চর্য মিল হলো, দুজনের একই জায়গায় তিল।
এই তো নিচের ঠোঁট থেকে কয়েক ইঞ্চি নিচে। একটা আজগুবি সত্যি হলো, তুষিকে ইউষার পছন্দ হয়েছে। কেন হয়েছে, কি জন্যে, এসবের কোনো কারণ নেই। মেয়েটা বেশ ছটফটে, চঞ্চল, হয়তো তাই। ইউষা হাতটা বাড়িয়ে তুষির এক হাত ধরলো, ফিরল সে। অবাক হলেও হাসলো দাঁত মেলে। ইউষা বলল, তোমাকে না আমার বেশ ভালো লেগেছে। তুমি এত স্ট্রং কি করে বলো তো? আবার কত সাহস তোমার! বাব্বা, সেন্টারের লোকটাকে মারতে উঠতে যাচ্ছিলে। তুষির চোখ মুখ কুঁচকে বসলো অমনি, বিরক্ত হয়ে বলল, ওকে, যদি আরেকদিন আমি পাই না একেবারে জানতো। তারপর মাঝপথে থামলো। মনে পড়েছে এমন ভাবে বলল, আচ্ছা, ওই যে আরেকটা খচ্চর মহিলা ছিল না ওখানে, ওই মহিলাটা কি ওই বদ পুলিশের মা? ইউষা চোখ পাকিয়ে বলল, এই, ওটা আমার মা। তুষি জিভ কাটে, কণ্ঠ নামিয়ে বলে, সরি। ইউষা বলল, শোনো, আমার আম্মু এমনিতে একটু মেজাজি, তবে মনটা খুব ভালো। একবার যদি তোমাকে ভালোবেসে ফেলে, দেখবে খুব আদর করবে। কিন্তু এক্ষুনি তা হবে কি না জানি না। আর আমাদের বাড়িতে সব থেকে মাটির মানুষকে জানো? আমার বড় মা, মানে তোমার শাশুড়ি। বড় মা যে কি চমৎকার একজন মানুষ, তুমি দেখলে বুঝবে না। তুষি বিজ্ঞের ন্যায় মাথা নাড়ল, ফিস করে বলল, আর এটা কে? উনি হলেন নয়ন ভাই, সম্পর্কে তোমার দেবর। তুষি ঠোঁট গোল করে বলল, ও, বিশাল বড় দেব। জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি সত্যি টাকার জন্য বিয়ে করেছো? তুষির মধ্যে রাগ ঝাঁকড়েই বলল ফটাফট, হ্যাঁ, কিন্তু বুঝতে পারিনি সত্যি বিয়ে হয়ে যাবে। আমি তো আর জানতাম না কেসের ভেতরে এত বড় সুটকেস আছে। কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না বেশি দুঃখ পাচ্ছ। একটু চিন্তাও হচ্ছে না তোমার? কিসের চিন্তা? এই যে একটা অচেনা জায়গায় যাচ্ছ, কাউকে চেনো না, জানো না, জীবনে কখনো দেখোনি, সেখানে হুট করে গিয়ে থাকবে কি করে? আর ভাইয়া যার রাগী, ভাইয়াকে তো চেনো না, মনে হয় না তোমার সাথে খুব একটা ভালো ব্যবহার করবে। তুষি পোড়া শ্বাস ফেললো, মনে মনে ভাবলো, বদ পুলিশকে আমি আবার চিনি না, ব্যাটার শিরায় গুন্ডামি। মুখে বলল, ব্যবহার নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমরা বস্তির মানুষ। ওসব মুখ ঝামটা আমাদের কাছে ডাল ভাতের মতো। কিন্তু কেউ মারতে এলে সাবধান, হ্যাঁ? আমি কিন্তু কুস্তি জানি। ইউষা হতাশ শ্বাস ফেললো। তুষি এখনো বুঝতে পারছে না ভবিতব্য কি। ঘুমে ঢুলে পড়া মিন্তুর মাথাটা কাঁধে এনে রাখলো সে। ইউষা ভেতরে দুশ্চিন্তায় ভুগছে। অয়ন ভাইও তো কেমন চুপচাপ বসে আছেন। ওনারও নিশ্চয়ই চিন্তা হচ্ছে খুব। বাড়ি পৌঁছানোর পর যে কি অপেক্ষা করছে তুষির জন্যে কে জানে। দেখতে দেখতে সৈয়দ ভবনের সামনে গাড়ি এসে থামলো। সবার আগে নামলো অয়ন, তারপর ইউষা। ওদের অনেক আগে ইয়াসিররা পৌঁছে গেছে বাড়িতে। তুষি তখনও একই রকম ভাবে বসে। সৈয়দ ভবনের বড় বড় দেয়াল দেখে চোখ দুটো কপালে তার। মুখ থেকে বেরিয়ে এলো, এত বড় বাড়ি, দৈত্য থাকে নাকি এখানে? ইউষা বলল তখনই। কি হলো, নামো। তুষির হুঁশ এলো। দরজাটা খুলতে গেল ঠেলে ঠুলে, কিন্তু এত শক্ত, খুলছেই তো না। ওর ধাক্কাধাক্কির মাঝে এসে খুলে দিল অয়ন, বলল হাস্যহীন, এসো। তুষি প্রসন্ন হলো খুব। এর আগে যখন পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, কত সুন্দর করে ঔষধের কথা বলেছিল অয়ন। ও নেমে এসে বলল, আপনি দেখছি মানুষটা ভালো, এ বাড়িতে খারাপ শুধু ওই বদ পুলিশ আর ওই। মাঝপথে তপ্ত চোখে চাইল অয়ন। তুষির কথা থামলো। নিশানা থেকে বাঁচতে দেখলো এদিক সেদিক। অয়ন ড্রাইভারকে বলল, গাড়ি রেখে এসো, দারোয়ানকে বলো গেট লক করে দিতে। ভদ্রলোক মাথা নাড়লেন। তুষি চিলের নজরে চারপাশটা দেখছে। মিন্তু ঘুম ঘুম চোখে নেমে দাঁড়িয়েছে কোনো রকম। অত বড় ছেলেটা বায়না করছে কোলে ওঠার। ইউষা ধমকাচ্ছে সে নিয়ে। অয়নও ব্যস্ত। তুষি ভাবলো পালানোর এটাই মোক্ষম সুযোগ। একবার ভোঁদর দিলে আর কেউ ধরতে পারবে না। সবকিছু সতর্ক চোখে দেখে নিয়ে যেই বা পা বাড়াবে। ইউষা ফিরল তখনই। কোথায় যাচ্ছ? দরজা তো এদিকে। তুষির উত্তেজনা ফুস করে উবে যায়। পালানো আর হয় না। মুখ
কালো করে বলে, কোথায় আর যাব জাহান্নাম ছাড়া? পুরো বাড়ি সাজানো, উঠোনেও লাইটিং এর কোনো কমতি নেই। নতুন বউ আসার খুশিতে আত্মীয় স্বজনের ভিড়ও ছিল খুব। ইয়াসিনের বউ দেখতে উৎসুক তারা, অথচ সব আনন্দের রেশ মুছে গেল বউ বদলে যাওয়ার ঘটনা কানে গেলে। সেন্টার থেকে বেরিয়ে তনিমাকে সব ফোন করে জানিয়েছেন শওকত। আপাতত নিশ্চুপ সব। তুষির স্বতঃস্ফূর্ত পা জোড়া থমকে গেল চৌকাঠে দাঁড়িয়ে। ভেতরে এক গাদা মানুষ। ওকে দেখে যাদের সব কটা চাউনি তীরের মতো এসে আছড়ে পড়ল এদিকে। তুষির চঞ্চল মুখ মিউয়ে গেল। ভরকায় কিছু। রেহনুমা খোঁচা মেরে বললেন, এই যে এসেছেন মহারানী। তনিমা উঠে দাঁড়ালেন। মলিন চেহারায় একবার আপদমস্তক দেখলেন মেয়েটার, তারপর ফিরলেন শাশুড়ির পানে। জয়নবের ঠোঁটের হাসি নেই। বাড়িময় কানাঘুষা শুরু হলো। তুষিকে চোখের কোণ দিয়ে মাপছে সবাই। এসব পরিস্থিতির সম্মুখীন মেয়েটি হয়নি আগে। না চাইতেও কেমন জড়তা ভিড়ল শরীরে। তনিমা স্বভাবে ভীষণ নরম মানুষ, কাউকে কষ্ট দিয়ে কথা বলার ধাতে তার নেই। নিচু স্বরে বললেন, দাঁড়িয়ে কেন, এসো। সহসা দুম করে বসা ছেড়ে উঠে দাঁড়ালেন শওকত। গজগজ পায়ে ঘরের পথ ধরলেন। নীরবে বুঝিয়ে দিলেন এখন যা হবে এসবে তার তীব্র অনীহা। আইরিন এক কোণে দাঁড়িয়ে। ইয়াসিনের বিয়েতে সে ইচ্ছে করে যায়নি। মনের মানুষ চোখের সামনে অন্য কাউকে বিয়ে করবে, এসব কি সহ্য করা যায়? তার শরীর খারাপের ছুতো দিয়ে রয়ে গিয়েছিল বাড়িতে। কিন্তু ইয়াসিরের বউ বদলের ঘটনায় মরে যাওয়া খুশিটা ফের এসে তার বুকে চেপে বসেছে। রেহনুমা বলেছেন মেয়েটা চোর, বস্তি পাড়ায় থাকে। একে ইয়াসিরের জীবন থেকে তাড়ানো ওর জাস্ট বা হাতের খেল। আইরিন তীক্ষ্ণ চোখে তুষির পা থেকে মাথা অবধি দেখল। বস্তির মেয়ে মানে পড়াশোনা জানে না, নিশ্চয়ই মাথা ভর্তি গোবর। একে যদি হাতের ইশারায় না নাচিয়েছে, ওর নামও আইরিন নয়। তুষি তখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, বুঝতে পারছে না ও এগোবে কিনা। ইউষা ফিস ফিস করে বলল, কি হলো, চলো, বড় মা ভালো মানুষ, বলেছি না। ও বলল, আমার হাতটা একটু ধরবে? এত উঁচু জুতো পরে হাঁটতে পারি না। ইউষা ধরল সাথে সাথে। সে দৃশ্য দেখে খ্যাক করে উঠলেন রেহনুমা। আয়, তুই ওর হাত ধরেছিস কেন? ছাড়। বাজ খাই ধমকে মেয়েটা ভয় পায়। ধরা হাতটা ছেড়ে দেয় তড়িৎ। কিন্তু ততক্ষণে সামনে পা বাড়িয়েছিল তুষি। তার সম্পূর্ণ ভরসা ছিল ইউষার হাত ধরে রাখা হাতে, তাই হঠাৎ ছেড়ে দেওয়ায় তাল রাখতে পারল না। হিল নড়বড়ে হয়ে পড়তে ধরল অমনি। পাশে একটা নকল বাঁশগাছের মাটির ফুলদানি ছিল। তুষি আসল নকল বোঝেনি। পড়া থেকে বাঁচতে চেপে ধরল ওটাকে, আর ব্যাস, ধপাস করে মেঝেতে পড়ে গেল। মাটির টবের টুকরো হওয়া দেখে ইউষার জিভ বেরিয়ে এলো বাইরে। উড়ে গেল মিন্তুর ঘুম ঘুম চোখ। মাথায় হাত দিলেন জয়নব। সকলের চমকে যাওয়ার মাঝে রেহনুমা আর্তনাদ করে বললেন, দিল রে দিল, আমার এত স্বাদের ফুলদানিটা এসেই ভেঙে দিল। এটা মেয়ে নাকি করাত? আরে স্বার্থ, তুই কেন একে নিয়ে এলি? তুষি সংকীর্ণ আদলে বলল, সরি, আমি কি ইচ্ছে করে ড্রিঙ্ক নাকি? ইট অ্যাক্সিডেন্টিং। চুপ করো মেয়ে, তার দাম জানো তুমি? সাইফুল অতিষ্ঠ হয়ে বললেন, না, এসব নেওয়া যায় না। আম্মু, তুমি কিছু বলছো না কেন? জয়নাব বললেন, কি বলবো আমি, এখানে দাদুভাই যেখানে বউ নিয়ে এসেছে সেখানে তো আমার বলার কিছু নেই। তাছাড়া মেয়ে যেমনই হোক, বিয়ে তো আর অস্বীকার করা যায় না। ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, মানে এই মেয়েটা তাহলে এখন থেকে এখানেই থাকবে? তুষি ঠায় বসে আছে। এক ঘর লোক তার দিকে চোখ বড় বড় করে চেয়ে। বিয়ের প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে আছাড় খাওয়া বউ তো আর কেউ ইতিহাসে দেখেনি। ইউষা মায়ের ভয়ে ধরতে পারছে না। অয়ন বহু আগেই ঘরে চলে গেছে, তার এসব নিয়ে মাথা ব্যথা নেই। তনিমা নিজেই এগিয়ে এলেন, হাত পেতে বললেন, ব্যথা পেয়েছো? উঠে এসো। তুষির ভালো লাগলো। হাতটা ধরে উঠে এলো অমনি। ঠোঁট উল্টে বলল, আমি সত্যি ইচ্ছে করে। মাঝপথে থামলেন তিনি। আমি বুঝতে পেরেছি,
ইচ্ছে করে কেউ কিছু ভাঙে না। কোথায় ব্যথা লেগেছে তোমার? না। রেহনুমা বললেন, আপা তুমি ও মেয়ের মুখ দেখে গলে যেও না। সেন্টারে এর আসল রূপ যদি দেখতে তাহলে বুঝতে। আমি বলছি শোনো, স্বার্থকে বোঝাও। কিসের বিয়ে, কিসের কি, বের করে দিক এটাকে। আমার তো একে সহ্যই হচ্ছে না। তুষির মেজাজ খারাপ হলেও একটা কথায় মনে মনে একমত, সেটা হলো একে বের করে দিলেই ভালো, তাহলেও সোজা বাড়ি ফিরে যাবে। তুষি চোখ ঘুরিয়ে পুরো বসার ঘরটা দেখলো এক পলক, কোথাও ইয়াসির নেই। নজর ফিরল তনিমার কথায়, বললেন, তুই একটু শান্ত হ ছোট, বললেই তো আর হয় না। ও কি ছিল সেসব ভুলে যা। ওর এখন একমাত্র পরিচয় ও এই সৈয়দ বাড়ির বউ মানুষকে চাইলেই তো আর বের করে দেওয়া যায় না। বিয়ে যখন হয়েছে একটু মানিয়ে গুছিয়ে নে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই যা, মিষ্টি নিয়ে আয়। রেহনুমা প্রকট চোখে চাইলেন, তুমি কি একে এখন মিষ্টি খাওয়াবে নাকি? আমাদের বাড়িতে যা নিয়ম তা করতে হবে না? রেহনুমার ভীষণ রাগ হলো, কিন্তু রাগ করলেন না জায়ের ওপর। দাঁত চেপে গেলেন মিষ্টি আনতে। তুষি চিন্তায় পড়ে গেল, ঠোঁট কামড়ে ভাবলো, খচ্চর মহিলাটা যা চেতে আছে, আবার আমার মিষ্টিতে বিষ মিশিয়ে দেবে না তো? রেহনুমা মিনিট কয়েক ফিরে এলেন। একটা পিরিচে দুটো মিষ্টি আর চামচ নিয়ে হনহনে পায়ে এসে দাঁড়ালেন আগের জায়গায়। তনিমা জয়নবকে ডাকলেন। আম্মা আসুন। বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে উঠে এলেন ও পাশ থেকে। ইউষা তুষিকে ইশারা করলো বসতে। তুরন্ত বসে পড়ল মেয়েটা। জয়নব ফোঁস করে শ্বাস ফেলে বললেন, দেখো মেয়ে, বিয়ে কিভাবে হয়েছে না হয়েছে আমি ওসব কথায় যাব না। আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে হলো তুমি আমার ইয়াসিরের বউ। এবারের সম্মান এখন তোমার হাতে। সব কিছু সামলে সংসার করো। খেয়াল রেখো তোমার জন্য যেন আমাদের কাউকে কখনো বেইজ্জতি হতে না হয়। আইরিন ভেঙচি কাটলো। রেহনুমার বিরক্ত লাগলো এসব। সাইফুল আশাহত চিত্তে মাথা নেড়ে গেলেন। মার ভাবির সব ভালো মানুষই নেওয়া যায় না, অথচ তুষির কানে একটা কথাও গেল না। ও হাঁ করে জয়নবের গলার দিকে চেয়ে রইল। একটা মোটা চেন চকচক করছে সেখানে। কভরি সোনা আছে এতে। তুষির হাতের আঙ্গুল নিষ্পিস করে উঠল, চোখ দুটোতে লোভাতুর ভাব। জয়নব চামচ দিয়ে একটা মিষ্টি কাটলেন, কিন্তু তুষি দেখছে অন্য কিছু। যেখানে মিষ্টি নেই, জয়নব নেই, শুধু একটা মোটা স্বর্ণের চেন হাওয়ায় ভেসে আসছে। তুষি নড়ে চড়ে উঠল ওটাকে খপ করে ধরতে। তুরন্ত ওর হাতটা চেপে ধরলো ইউষা। কণ্ঠ চেপে বলল, চুপ করে বসো, কি করতে যাচ্ছিলে? তুষি ভ্যাবাচেকা খায়, ফিরে আসে নিজেতে। সর্বনাশ, ও ফের চুরির কথা ভাবছিল। লোভের বশে ভুলেই গিয়েছিল ও এখন সাক্ষাৎ পুলিশের বাড়িতে। জয়নব মিষ্টি মুখের কাছে আনলেন। আচমকা হাতটায় ধাক্কা মারল কেউ একজন। চামচটার সঙ্গে সঙ্গে গিয়ে ছিটকে পড়ল মেঝেতে। চমকে উঠল সকলে। হকচকে ফিরলেন প্রৌঢ়া। ইয়াসির দাঁড়িয়েছে এসে। পরনের শেরওয়ানি পাল্টে আটোসাটো টি শার্ট পরেছে এখন। তুষির মিষ্টি খেতে ফাঁকা করা ঠোঁটটা অমনি বন্ধ হয়ে গেল। মেজাজও খারাপ হলো ভারী। বেটা বক, এমন কেউ করে? আর একটু পরে কি হতো? তনিমা আর্তনাদ করে উঠলেন, এটা কি করলি? ইয়াসিরের কপালে ভাঁজ। ওকে মিষ্টি খাওয়াচ্ছিলে কেন? ওকে এই বাড়ির বউ? তোমার কি মনে হয় একটা বস্তির চোরকে আমি আমার বউ হিসেবে মেনে নিয়েছি? নীরস রেহনুমা তটস্থ হলেন অমনি। শশব্যস্ত বললেন, মেনে নিসনি? তাহলে তুই ওকে নিয়ে এলি কেন? তনিমা জয়নব একে অন্যের মুখ দেখাদেখি করলেন, বিভ্রান্ত তারা। বৃদ্ধা খুব শান্ত গলায় বললেন, কি হয়েছে দাদু ভাই? ইয়াসির জবাব দিল না। রেহনুমাকে পাল্টা প্রশ্ন করলো, এ বাড়িতে মেড সার্ভেন্ট কজন ছোট মা? ভদ্র মহিলা ভরকালেন একটু। প্রশ্নের আগা মাথা বুঝলেন না, তাও উত্তর দিলেন থেমে থেমে, দুজন। ইয়াসির ঘোষণা করলো দরাজ স্বরে, ওদের ছুটি দিয়ে দাও, কাল থেকে বাড়ির সমস্ত কাজ এ মেয়েকে দিয়ে করাবে। তুষির চোখ বেরিয়ে এলো, উঠে দাঁড়ালো তড়াক করে।
সাইফুল অবাক হয়ে বললেন, কি বলছিস সাত্য? তুই কি এসবের জন্য মেয়েটাকে এ বাড়িতে এনেছিস? কিন্তু তুই যে তখন বললি সংসারের কথা। জবাব এলো তৎক্ষণাৎ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।